আমরা আলট্রাসোনোগ্রাফি মেশিন সেট আপের যে অংশটা সেটা হচ্ছে ভিডিওর মাধ্যমে হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব। আমি নিজেও খুব ভালো পারি না, তারপরে হচ্ছে চেষ্টা করবো আপনাদের অন্তপক্ষে ফাংশনগুলো এবং আসলে কি করা হয় এইটা করার সময় সেটা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের। তো প্রথমে আমাদের আলট্রাসোনোগ্রাফি শুরু করার আগে একটা পেশেন্টের শুরু করার আগে যে কাজগুলো করতে হয় সেটাকে আমরা বলি প্রিসেট। প্রিসেটের মধ্যে কী থাকে? প্রিসেটের মধ্যে থেকে প্রথমে সুইচ অন করতে হয়, যেখানে একটা সুইচ আছে, এই সুইচটা আমরা করবো আপনার যে অন করবো। অন করার পর যখন হচ্ছে মেশিনটা যখন যে অন হবে, অন হওয়ার পর আমরা এই পেশেন্টের কিছু ইনফরমেশান, নাম, বয়স, এই জাতীয় আইডি নাম্বার, এই জাতীয় কিছু দেওয়া লাগে, ইনফরমেশান দেওয়া লাগে। তো সেটাকে আমরা প্রথমে হচ্ছে মেশিন অন করলাম, তারপরে আমরা হচ্ছে একটা নিউ পেশেন্টে গেলাম। নিউ পেশেন্টে গিয়ে ধরেন হচ্ছে এটার আইডি লিখলাম, যেটা আইডি দিলাম, যেটা লেখা লাগছে, নাম্বার লেখা থাকতেছে। দেওয়ার পরে আমি তার নাম লিখলাম। আচ্ছা, ওকে করার পরে প্রিসেটের মধ্যে এখনও কিন্তু আমরা কিন্তু কাজ শুরু করিনি। কাজ শুরু করার আগে যেটা প্রিসেটের মধ্যে আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা এই পেশেন্টের মানে কি এক্সামিনেশন করি। তো সেই ক্ষেত্রে পেশেন্টের হিস্ট্রি নেওয়া দরকার। দ্বিতীয়ত এই পেশেন্টের যে সাথে যদি কোনো প্রেসক্রিপশন থাকে সেটা আমি দেখবো, বা রিসিটে কী লেখা আছে সেটাও আমি দেখবো। প্লাস হচ্ছে এই পেশেন্টকে জিজ্ঞেস করবো যে আপনার সমস্যা কী। মানে সে তার ডাইজেশনের বা পেট ব্যথার কোনো হিস্ট্রি দিচ্ছে, তাহলে আমি জেনারেল অ্যাবডোমেনের একটা করবো। সে যদি প্রেগনেন্ট হয় তাহলে তারপর বলছে প্রেগনেন্সি প্রোফাইল। তারপরে যদি গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম নিয়ে আসে তাহলে করবো হচ্ছে গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন। তারপর হচ্ছে যদি দেখা যায় যদি ইউরোলজিক্যাল কোনো প্রবলেম, বিপিএইচ বা ইনকন্টিনেন্স অফ দ্য ইউরিন, এই জাতীয় যদি কোনো সমস্যা নিয়ে আসে তাহলে আমরা তারপর হচ্ছে ইউরোলজিক্যাল এক্সামিনেশন। আসলে এটা করলে কি হয় সেটা হচ্ছে আমি হচ্ছে একটু দেখাচ্ছি, একটু এখানটা দিয়ে করো। সেটা হচ্ছে আমি এই পেশেন্টের অ্যাবডোমেন জেনারেল, যে আমি এই পেশেন্টের জেনারেল অ্যাবডোমিনাল এক্সামিনেশন করব। আমার স্ক্রিনের ডেপথ হচ্ছে 16 সেন্টিমিটার। এই যে 16 সেন্টিমিটার এখানে লেখা আছে, স্ক্রিনের ডেপথ 16 সেন্টিমিটার। আর এটা এখন আছে হচ্ছে 29, মানে হচ্ছে 29 ইয়ার হার্টস, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এই পেশেন্টটা যদি আমি জেনারেলাইজেশন না করে আর্লি অবস করি তাহলে একটু দেখেন, এটা হয়ে গেল 35, ডেপথ কমে হয়ে গেল 12। এই পেশেন্টের যদি আমি সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টারে যদি হচ্ছে আমি করি তখন এটা হয়ে গেল 45, আর এই হাইট চলে আসলো 11 সেন্টিমিটার। যদি এই পেশেন্টের ব্লাডার করি, ব্লাডার করলে এখানে চলে আসলো 35, ডেপথ হচ্ছে 12 সেন্টিমিটার। আসলে এই জিনিসটা কেন করা হয়? আলট্রাসোনোগ্রাফি করার সময় আপনাকে এটা মাথায় রাখতে হবে, আমরা তো আসলে এগুলোর দিকে তাকাই না, বেশিরভাগই হচ্ছে আমরা এই সমস্ত কিছুর দিকে তাকাই না, কিন্তু তাকানো অত্যন্ত জরুরি। অত্যন্ত জরুরি এই কারণে যে আপনি যখন আলট্রাসোনোগ্রাফির এই প্রোবটা দিয়ে যখন দেখেন তখন কী হচ্ছে, এখান থেকে সাউন্ড যাচ্ছে, সাউন্ডটা গিয়ে আবার আপনার প্রোবে ব্যাক করছে, সেটাকে ক্যাপচার করে ছবি তৈরি করা হচ্ছে। যখন এই সাউন্ডটা যায়, ভিতরে যাওয়ার পর সাউন্ডের বেশ কিছু অংশের রূপান্তর ঘটে। আমরা জানি সব সাউন্ড এক মানে মানে যে কোনো শক্তির ক্ষয় নাই, কিন্তু পরিবর্তন আছে, চেঞ্জ হয়। চেঞ্জ হয়ে কি হয়? চেঞ্জ হয়ে টিস্যুর ভিতরে এটা এক ধরনের হচ্ছে মানে হচ্ছে তাপমাত্রাকে বাড়িয়ে দেয়। এর ফলে ধরেন যদি আপনি আর্লি অবস একটা ফার্স্ট ট্রাইমেস্টার 8 উইকস, 9 উইকস, 10 উইকস, 11 উইকস, 12 উইকস এরকম টাইপের সময় যদি হচ্ছে আপনি করেন, আলট্রাসোনোগ্রাফি করেন, তখন যেটা হবে সেটা হলো
যদি আপনার এখানে যদি খুব বেশি হয় সেক্ষেত্রে আপনার ওই এমব্রায়োটার আপনার কনজেনিটাল কোনো সমস্যা দেখা দিতে পারে। এমনকি এটাও বলা হচ্ছে যে ফার্স্ট ট্রাইমেস্টারে যতটুকু সম্ভব আলট্রাসোনোগ্রাফি না করার জন্য বলতেছে অনেকে। কেন বলছে? যে আপনার অটিজম, আপনার অটিজমের, তো অটিজমের সম্ভাবনা থাকে যদি আমি এখানে আমার প্রয়োজনের তুলনায় যদি হচ্ছে আমি বেশি শক্তি ব্যবহার করি। তো আমাদের এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেন এরকম টাইপের কোনো কিছু আমার দ্বারা না হয়, সোনোলজিস্টের দ্বারা যেন হচ্ছে আমি উপকার করতে গিয়ে আমার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমি যেন তার যেন ক্ষতি না করে ফেলি। আর এই ব্যাপারগুলো হচ্ছে তো মাথায় রাখতে হবে। নিয়ম হচ্ছে যত কম সংখ্যক ইফোর্ট দিয়ে বেস্ট ইমেজটাকে নিয়ে আসা যায়। ইফোর্ট বলতে আমি ওইটা বুঝাই না, মানে আমার ইফোর্ট থাকবে মেশিনের ইফিকেসিকে যতটুকু কম ব্যবহার করে, মেশিনের শক্তিকে যতটুকু কম ব্যবহার করে বেস্ট ইমেজটাকে হচ্ছে আমি নিয়ে আসতে পারি। এটাই হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করার মানে হচ্ছে একটা অন্যতম হচ্ছে মূল মন্ত্র। ওকে, তাহলে হচ্ছে প্রিসেটে আমরা সুইচ করলাম, অন করলাম, পেশেন্টের নাম দিলাম, নাম দেওয়ার পরে আমরা কী ধরনের এক্সামিনেশন করবো সেটা দিকে যাচ্ছে। সাপোজ আমি এই পেশেন্টের জেনারেল অ্যাবডোমেন করব, ধরে এটা হচ্ছে আমার জেনারেল অ্যাবডোমেন। দেখি একটু, আচ্ছা করার সময় আমি একটু যেদিকে না আগে একটু এদিকে করো, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার নিয়ার গেইন ফার গেইন, এটা হচ্ছে আমার টিজিসি স্কেল। এটাকে যতটুকু সম্ভব হচ্ছে একটু কমায় রাখার চেষ্টা করবো, গেইনটাকে হচ্ছে একটু কমায় রাখার চেষ্টা করবো। স্পেশালি এই দুটো জিনিস করে আমি দিলাম, আমি কিন্তু এখানে কিছুই দেখতে পাচ্ছি না, তাই না? আচ্ছা, এখন আমি কি করব, টিজিসি স্কেলটাকে আমি একটু একটু করে বাড়াবো, বড় করে পেট ফুলান, স্কেলটাকে বাড়ানোর পরে একটা মোটামুটি একটা আমি ছবি নিলাম, দম ছেড়ে দেয়। এখন এটাকে আমি চাচ্ছি যে আরেকটু করা যায় কিনা, সুন্দর আসে না ছবিটা, তাই না? আমি টোটাল গেইন একটু বাড়ালাম মোটামুটি, কিন্তু তারপরও স্যাটিসফ্যাক্টরি না, আমার এই জায়গাটা এখনো ব্ল্যাক, আমার এই জায়গাতে গেইন অনেক কম এখন, তাহলে আমাকে এইটা একটু ঠিক করতে হবে। ওকে, আমি আবার আনফ্রিজ করলাম, আনফ্রিজ আবার বড় করে পেট ফুলান। আচ্ছা, মোটামুটি তাও এই জায়গাটা একটু কম। আচ্ছা, কি করা যায়? খুব ভালো করে খেয়াল করে দেখেন, এই যে ফোকাস পয়েন্ট, এই যে এখানে হচ্ছে একটা তীর চিহ্নের মতো, এটা 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 হচ্ছে ফোকাস পয়েন্ট। এই ফোকাস পয়েন্ট যে জায়গা বরাবর থাকবে সেই জায়গাতেই এই ছবিটা ফোকাস সবচেয়ে বেশি হবে। তো ফোকাসের আসলে কিছু ফিজিক্স আছে, এটা পরে দেখা যাবে, আমি পরে বলার চেষ্টা করব। তা আমার জায়গাটা বেশ বড়, আমি শুধুমাত্র এই জায়গাটার উপরে ফোকাসটা করছি, এদিকে করছি এদিকেও করছি না। তাহলে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো যদি আমি এটাকে যদি এখানে নামাই আনি তাহলে কিন্তু আমার এই জিনিসটা হয়তো আমি ক্লিয়ার দেখতে পাবো, হয়তো বা দেখা যাক কী হয়। আবার পেট ফুলান। আচ্ছা, আমি ফোকাস পার্টি যে এটা হচ্ছে ফোকাস বার। হ্যাঁ, এবার দেখেন এই ছবিটা, এখন কিন্তু এখানে ফোকাসটা আছে মোটামুটি, কিন্তু আগেরটার চেয়ে অনেক ক্লিয়ার। আগে কি ছিল, আমি ইয়ারটাতে যাই, আবার পেট ফুলান। এটা ছিল আমার আগের, আর এটা হচ্ছে আমার পরের। আশা করি ডিফারেন্সটা একটু হলেও বোঝা যাচ্ছে। যেটা হচ্ছে আগেরটা তখন এখানে ফোকাস পয়েন্ট ছিল না, এখানে ছিল, এখন ফোকাস পয়েন্টে এইখানে না এইখানে আছে। আবার খেয়াল করেন এই জায়গাটা কিন্তু আমার কিন্তু হচ্ছে এখন হচ্ছে ব্ল্যাক হয়ে গেছে, এটা আমি এদিকে আছি ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আমার হচ্ছে গেইন কমে গেল আবার। তাহলে আমি কি করব? আচ্ছা,
দেখা যাক তাহলে হচ্ছে আমি কী করতে পারবো। বড় করে ফুলান পেজ। আচ্ছা, আমি মোটামুটি এখানে আমি যদি কোনো কারণে ফোকাসের সংখ্যাটা বাড়াই, এই যে এখানে আছে ফোকাল জোন বা ফোকাল নাম্বার 1 2 3 4 5 6 7 8 8 পর্যন্ত আছে আমার মেশিনে। আচ্ছা, আমি দিলাম 8 পর্যন্ত। মোটামুটি এখন উপর থেকে নিচ পর্যন্ত প্রায় সমান। আচ্ছা, কোনো কারণে আমার কাছে মনে হচ্ছে আবার একটু ফুলান। আমি পেশেন্টের এই মানে এখানে কী আছে আমি দেখতে পাচ্ছি না, এদিকে কী আছে আমি দেখতে পাচ্ছি না, ডায়াফ্রামের ওই পাশে কী আছে আমি দেখতে পাচ্ছি না, তার প্লুরাতে কোনো ইফিউশন আছে কি না, এই জাতীয় কোনো কিছু আছে আমি দেখতে পাচ্ছি না, প্লুরাল থিকেনিং আছে কি না আমি তো দেখতে পাচ্ছি না। তাহলে আমার করণীয় হচ্ছে এরকমটা, বড় করে পেট ফুলান। আমি এই মেশিনের এই যে এটা ডেপথ বাটন, মেশিনের ডেপথ বাড়িয়ে দিলাম। এখন আমি ডায়াফ্রামও দেখতে পাচ্ছি এবং ডায়াফ্রামের পিছন দিকের অংশটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এখন কি হলো তাহলে? আমি যখন একটু আগে শুরু করলাম তখন আমার ডেপথ ছিল 16 সেন্টিমিটার, এটা এখন হচ্ছে ডেপথ 21 সেন্টিমিটার। অর্থাৎ আমি ডেপথ কী করলাম, বাড়ালাম। ডেপথ বাড়িয়ে আমার মেইন ছবির সাইজ ছোটো হলো, কিন্তু আমার ভিজুয়াল ফিল্ডটা অনেক বড় হয়ে গেল। এটাকে বলা হয় ডেপথ। তাহলে আমরা কী শিখলাম? নিয়ার গেইন, ফার গেইন, অর্থাৎ টিজিসিএস স্কেল, টাইম গেইন কম্পেনসেশন, এটা শিখলাম। টোটাল গেইন শিখলাম, ফোকাস পয়েন্টস শিখলাম, ফোকাস নাম্বার শিখলাম, ডেপথ শিখলাম। অনেকটুকু কিন্তু হচ্ছে আমরা শিখে গেছি। আচ্ছা, তো নিয়ার গেইন, ফার গেইন। আচ্ছা, এবার আসেন আরেকটা ব্যাপার, বড় করে ফুলা। আমি এই ছবিটাকে আরেকটু যদি সুন্দর করতে চাই, প্রথমে আমি ডেপথটাকে একটু কমিয়ে নিয়ে এখানে আসলাম। আমার কাছে মনে হচ্ছে না আরেকটু সুন্দর করা যায় কি না। আপনাদেরকে একটা কথা আমি লেকচারেও বলেছি, সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি যত বাড়বে রেজলিউশন তত বাড়বে, কিন্তু পেনিট্রেশন কমবে। অর্থাৎ আমি যদি কোনো কারণে ফ্রিকোয়েন্সিটাকে যদি হচ্ছে বাড়িয়ে দিই, তাহলে আমার ছবির রেজলিউশন ভালো হবে, কিন্তু আমার পেনিট্রেশন কমে যাবে, ভিতর দিকে সাউন্ড বিম যেতে কষ্ট হবে। দেখি তো কি হয়। বড় করে ফুলাম। এখন এই অবস্থাতে আছে। আমি এখন এটার পেনিট্রেশন বাড়িয়ে দিলাম। পেনিট্রেশন বাড়ানোর সাথে সাথে আমি যেটা খেয়াল করলাম, আমার ছবির রেজলিউশন খারাপ হয়েছে, কিন্তু আমার এই যে পিছন দিকগুলা বা ফার ফিল্ডটা আমি অনেক ভালো দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে এখন পেনিট্রেশন অনেক ভালো আছে। ওকে, পেনিট্রেশন যদি ভালো থাকে, আবার একটু ফুলান। আমি এবার এটার রেজলিউশন বাড়িয়ে দিলাম। এবার আমার ছবির কোয়ালিটি ভালো হয়ে গেছে। আবার ফুলান। আপনার কষ্ট হচ্ছে পেশেন্টের পেট ফুলা রাখতে, কষ্ট হয়ে যাচ্ছে। এই দুটো ছবি দেখেন, এখানে আমার এটা হচ্ছে আমার রেজলিউশন বাড়িয়েছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি বাড়িয়েছে। এখানে আমার রেজলিউশন কম, অর্থাৎ ফ্রিকোয়েন্সি কম, কিন্তু পেনিট্রেশন বেশি। আশা করি দুটো ছবির মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন। তো এরকম করে ছবি নেওয়ার পরে আমি যখন ছবিকে ফ্রিজ করব, ফ্রিজ করার পরে আমার কি কি কাজ? ফ্রিজ করার পরে, ছবিটাকে ফ্রিজ করার পরে আমার 1 নম্বর কাজ হচ্ছে, আমি চাইলে কি কি করতে পারি। আমি চাইলে এখনও এটার গেইন, নিয়ার গেইন, ফার গেইনকে আমি বাড়াতে পারি। খেয়াল করে দেখেন,
একদম বাড়িয়ে দিলাম, ছবিটা ভালো লাগতেছে না, আমি এখান থেকে হচ্ছে একটু কমাই দিই, এই জায়গাটাকে একটু এভাবে থাকে। স্কিনের দিকে আমার এত প্রয়োজন নাই, আমি স্কিনের দিকটাকে হচ্ছে একটু এরকম করে দিতে পারি। আমি ইচ্ছা করলে এই ছবিটার আমি এটাতে যাই, দেওয়ার সাথে সাথে এইটাতে যে আমার সেটিং ছিল সে সেটিংটা এখানে চলে আসলাম, এটাকে আবার একটু কমিয়ে দিলাম, সবগুলোকে কমিয়ে দিই, উপর থেকে শুরু করে হচ্ছে আমার নিচগুলো কমিয়ে দিয়ে আমি ইচ্ছা করলে একটু টোটাল গেইনটা বাড়িয়ে দেখলাম যে এই জায়গাটা বেশি চকচক হয়ে যাচ্ছে, এই জায়গাটা একটু কমিয়ে এই জায়গাটাকে একটু বাড়িয়ে দিই। আমরা এরকম করতে পারি। করার পরে আমরা যে কাজটাকে করতে পারি সেটা হচ্ছে যে এই আমি ধরেন এখান থেকে এখান পর্যন্ত একটা মাপ নিতে চাই যে এটা সাইজটা কতটুকু আছে, যদিও এটা ইটস নট দ্য অ্যাকচুয়াল প্রসিডিউর টু মেজার দ্য লিভার, এরপর হচ্ছে আমি দেখাচ্ছি। ধরেন আমি এখান থেকে শুরু করে স্কিনের নিচ থেকে শুরু করে ডায়াফ্রাম পর্যন্ত আমার এই লেন্থে আসলে 13 সেন্টিমিটার। তাহলে আমি কী করলাম, ক্যালিপার নিলাম। আচ্ছা, এখন ক্যালিপার নেওয়ার পর আমি চিন্তা করলাম যে আমি এটার হচ্ছে ভলিউমটা নিব। তাহলে আমি কীভাবে এটা করতে পারি, আমি ক্যালকুলেশনে গেলাম, ডিস্টেন্স ভলিউমে এটা গেলাম আমার ফার্স্ট ডিস্টেন্স, ধরেন এখান থেকে শুরু করে এখান পর্যন্ত 13-র মতো 12.9, একটা লেন্থ নিলাম, একটা নিলাম ওয়াইড নিলাম, একটা নিলাম হচ্ছে অবজেক্ট নিলাম। এটা এমনি দেখাচ্ছি, নিলে আমার এটা হচ্ছে ভলিউম চলে আসলো 1054 কিউবিক সেন্টিমিটার। আচ্ছা, আর কি করতে পারি, আমি এই ছবিটিকে লেবেলিং করতে পারি। কীভাবে, আমি কমেন্টে গিয়ে এটা গল ব্লাডার জিবি, এটা আমার পোর্টাল ভেইন, এটা ধরেন হচ্ছে আমি লিখবো, এখানে লিখবো ডায়াফ্রাম, লিখবো ডায়াফ্রাম, সব কিছু করলাম। করার পরে কাজ কি, সেভ বা অ্যাকুয়ার বাটন হচ্ছে আমি চাপ দিলাম, ছবিটা সেভ হয়ে গেল। আমরা বিভিন্ন পেজে আলট্রাসোনোগ্রাফির যে ছবিগুলো পাই সবারই আমি একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে টিজিসি স্কেলের দিকে কোনো খেয়ালই নেই কারো। টিজিসি স্কেল বা নিয়ার গেন ফার গেন বলে যে একটা জিনিস আছে, এটার দিকে কারো খেয়ালই নেই। মোস্ট অফ দ্য জুনিয়র সোনোলজিস্ট, ইভেন সাম সিনিয়র সোনোলজিস্ট টু, এটা কারণ হচ্ছে কত ডায়াগনোসিস যে ভুল হচ্ছে, মিস হচ্ছে, শুধুমাত্র টিজিসি স্কেল ঠিকভাবে ইউজ না করার কারণে ফ্যাটি লিভার দিতে দিতে শেষ করে ফেলতেছে। আসলে কি ফ্যাটি লিভার? আমি কি গেইন কমিয়ে দেখেছি, ফার গেইন কমিয়ে দেখেছি, নিয়ার গেইন কমিয়ে দেখেছি? আসলে কি হচ্ছে ফ্যাটি লিভার? এই যে হচ্ছে আমি করলাম কিসে, হচ্ছে ক্রোমাতে করলাম, এটা কিন্তু আসলে ঠিক না। মেইন নিয়ম হচ্ছে মানে এটাকে হচ্ছে গ্রে স্কেলে করা। পেশেন্টের চাহিদার কথা ভেবে পেশেন্টের দিক চিন্তা করে আমাদের হয়তো বা হচ্ছে একটা ক্রোমা ইউজ করতে হয়, কিন্তু আসলে মেইন জিনিসটা হচ্ছে এটা অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমাদেরকে এটাকে ব্যবহার করতে হবে। মোটামুটি তো এই পর্যন্তই। ডাইনামিক রেঞ্জের কিছু ব্যাপার আছে, ডাইনামিক রেঞ্জ এখন এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন হচ্ছে আমি দেখতেছি না। এখানে খেয়াল করে দেখেন আরও কিছু ফাংশন আছে, পাওয়ার আছে 0.3 ডেসিবেল, 0.6 -0.6, এদিকে গেলে 0.0, 0.3, 0.6, 0.9, 1.2, 1.5, 1.8, এবং এগুলো সবগুলার সাথেই এইখানটাতে ফোকাস করো, অন্যদিকে দেখানো দরকার, এখানটাতে হচ্ছে ফোকাস করো। দেখেন এখন হচ্ছে এই যে প্রত্যেকটার সাথে আমার ছবিতে
চেঞ্জ আসছে। আমি একটু দেখানোর চেষ্টা করি, দেখি তো, একটু দেখানোর চেষ্টা করি। বড় করে পেট ফোলা, এই ছবিটা এখন আছে এরকম। আমি এটার পাওয়ার দিলাম এখন -10.2, দেখেন ছবি কীরকম আসতেছে। 9 -30 ডেসিবেল, 27, 23, 20, 18, 15, 13, 10, 9, 8, 7, 6, 3, 2.7, 2.1, 0.9, 0, কত পার্থক্য! অথচ এই জিনিসগুলোর দিকে আমরা একটু খেয়ালও করি না, আমরা একটু খেয়ালও রাখি না। আমরা করছি কি, সব বাড়ানো থাকে, সব বাড়ানো থাকছে, আমি এভাবে দিচ্ছি, এই তো ফ্যাটি লিভার, এই যে ফ্যাটি লিভার চলে আসছে দেখেন। অথচ কত ভুল করছি এরকম করে। যাই হোক, এই ভুলগুলোকে যেন হচ্ছে আমরা না করি, আমি একটু বেসিকভাবে বলার চেষ্টা করি, আমি এই ভুলগুলোকে যেন হচ্ছে আমরা না করি এরকম করে। আমার আমার অজ্ঞতার কারণে আমি আমার রোগীর উপকার করতে না পারি, কিন্তু আমার রোগীর যেন আপনার অপকার যেন হচ্ছে আমি না করি কখনো। আমার দ্বারা আমার পেশেন্টের যেন কোনো রকম ক্ষতি না হয়, এই জন্য এই জিনিসগুলো খুবই দরকার, জ্ঞান জানা দরকার। শুধুমাত্র 2 পয়সা উপার্জনের জন্য এরকম করে পেশেন্টের উপরে এক্সপেরিমেন্ট তো সব জায়গাতে আছে, কিন্তু কথা হলো তারপর অন্তত একটা বেসিক না জেনে আসলে শুরু করা উচিত না। একটা পাপ, অনেক বড় পাপ। থ্যাংক ইউ।